সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো প্রথমে। ফ্যানটা অফ করে দিন। না, গলার কাটা নামে নাই, আছে, তবে এখন তোরা অসহ্য না, তবে রবিবারে হোমিওপ্যাথিক খাবো, মানে যাবো আর কি ডাক্তারের কাছে, এর ফাঁকে সুযোগ নাই। বাট এখন এই যে ডিস্টার্বিং না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনাদের স্থানাঙ্ক জ্যামিতি পঞ্চম অংশ আজকে হিসাবে শেষ হওয়ার কথা। এখন জানি না কি অবস্থা, আপনারা কতটুকু গ্রহণ করতে পারেন। এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের অনেকের কাছে অজানা আছে না। ফার্স্টে টাইপ 4 পেজ 656, টাইপ 4 পেজ 656, 656 পেজ ওপেন করেন। ঢাল আকৃতির সরলরেখা সমীকরণ। ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা সরলরেখা x অক্ষ ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, তাহলে ঢাল m = আমরা জানি tan থিটা। এটা আপনাদের প্রথম দিন এক্সপ্লেইন করা হয়েছিল। ঢাল m = হচ্ছে tan থিটা। এখন এই নির্দিষ্ট ঢাল যদি থাকে, আপনার রেখা তো বিক্ষিপ্ত হবে, যে কোনো জায়গায় হতে পারে। ধরেন আমি রেখাটা আরেকটু সুন্দর করে এখানে রাখি, যে এই প্যাটার্নের যেটা আছে এটা হচ্ছে অনেকটা এরকম, যে y অক্ষকে ছেদ করবে রেখাটা মাস্ট, তখন এই রেখাটার সমীকরণ হয় y = mx + c, যেখানে m হচ্ছে যে এটা, এই যে থিটা x অক্ষের ধনাত্মক সাইডের সাথে যে কোণ উৎপন্ন করে, m = হচ্ছে tan থিটা। এটা এজ ইউজুয়াল অলওয়েজ এই জিনিসটা হবে। এখন এই যে সি জিনিসটা কি? সি জিনিসটা হচ্ছে যে
এইটুকু হচ্ছে সি। সি ইকুয়াল টু ওয়াই অক্ষের কর্তিত অংশ, মানে কোন একটা রেখা ওয়াই অক্ষকে যেটুকু পরিমাণ কাটে সেটুকু হচ্ছে সি। সি বলতে অনেকে আবার কনস্ট্যান্ট বুঝে, এখানে সি কনস্ট্যান্ট হবে না, সি হবে ওয়াই অক্ষ থেকে যেটুকু কাটছে। মনে করেন আপনার কোন একটা রেখা যদি এভাবে হয়, তখন এই যে এটা হচ্ছে সি এর ভ্যালু, নেগেটিভ হবে। মূল বিন্দুর নিচে হলে সি এর মান হচ্ছে নেগেটিভ, আর মূল বিন্দুর উপর হলে সি এর মান হচ্ছে পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার টাইপের সূত্র। এই টাইপ পরীক্ষা আসার মতো না, বাট অন্য অঙ্কের জন্য এই টাইপটা আপনার বেসিক হিসেবে কাজে লাগবে, আগেই বলি। এই টাইপ পরীক্ষার জন্য না। তাহলে 1 নম্বর অঙ্ক, কোশ্চেন নম্বর 1, x অক্ষের সহিত 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক কাটে। এই যে y অক্ষের ধনাত্মক দিক বলছে, তার মানে c হচ্ছে +5। আর যদি বলতে y অক্ষের ঋণাত্মক দিকে 5 একক কাটে, তখন c হইতো -5। মূল বিন্দুর উপরে হলে ধনাত্মক সাইড, তখন c হবে পজিটিভ, এরকম। মূল বিন্দুর নিচে ঋণাত্মক সাইড y অক্ষের, তখন c হবে নেগেটিভ। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে, পরীক্ষার প্রশ্নে কোন ক্লু দিয়েছে, ধনাত্মক সাইড নাকি ঋণাত্মক সাইড। আর m অলওয়েজ tan থিটা, যা ডিগ্রি দিবে তার সাথে tan মিলে আপনি m পাবেন, ঢাল পাবেন। তো এইটুকু হচ্ছে আপনার ক্লু। এখন আমরা অঙ্ক যদি করি, আমাদের এখানে m দেওয়া আছে tan 120, কারণ 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব ডান ইকুয়াল হচ্ছে tan থিটা। আর c দেওয়া আছে কত, +5। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হচ্ছে y mx c, বা y tan 120 ডিগ্রি x c এর মান হচ্ছে 5। এখন কথা হচ্ছে আপনি tan 120 এর মান কিভাবে বের করবেন। এটা আসলে ত্রিকোণমিতির আলোচনা, আপনাদের স্থানাঙ্ক জ্যামিতি শেষেই কিন্তু ত্রিকোণমিতি আছে, একবার ইমিডিয়েট পরেই। তো তখন আমরা এই ভ্যালুগুলো আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে বের করবেন। আপাতত এই চ্যাপ্টারের জন্য এটা পড়ে নেন যে এটার মান হচ্ছে -√3। আপনি এখন, আমি এটাতে অতিরিক্ত ডিসকাশনে যাচ্ছি না, আপাতত ধরে নেন এটার মান হচ্ছে -√3 x + 5। এরপর ইকুয়েশনটাকে যদি আপনি সাইজ করেন, √3x + y + 5 -5 = 0, সব এক পাশে নিলে এই সমীকরণটা দাঁড়াবে। ম্যাথটা বুঝছেন কিনা একটু বলুন। এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটা আপনি মুখস্থ করে নেন আপাতত, এটা বুঝে যাবেন ত্রিকোণমিতির কাজ করলে। ক্লিয়ার কিনা একটু বলুন। কে জানি মেহেদী হাসান বলতেছেন ঢালের এত সূত্র কেন ভাই। সরল রেখা দাঁড়ানো আছে ঢালের উপরে, বুঝছেন। সরল রেখার মানে হচ্ছে ঢাল, যে ঢাল জিনিসটা ক্লিয়ার বুঝবেন তার স্ট্রেট লাইন ক্লিয়ার, বুঝছেন। অর্থাৎ ঢালেই যত মারপেস, ঢাল ইজ দ্য হার্ট অফ স্ট্রেট লাইন, এটা মনে রাখবেন। তো টাইপ 5 এ যাই, পরের টাইপ। আগে বলছি এটা কিন্তু আপনাদের লাস্ট পর্যায়ে পরীক্ষার জন্য রিভিশন দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আপনাদের একটা বেসিক টাইপ, ঠিক আছে। এরপরে টাইপ 5 হচ্ছে ছেদ আকৃতির সরলরেখার সমীকরণ। ছেদ আকৃতির সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে কোন একটা সরলরেখা দুইটা অক্ষকে ছেদ করবে। আগেরটা যেমন শুধু ওয়াই অক্ষকে ছেদ করে দিয়ে টার্মটা ছিল,
এবার আপনার কোন একটা রেখা মনে করেন এরকম দুইটা অক্ষকে ছেদ করে যাবে, তাহলে ডেফিনেটলি দুইটা অক্ষকে যে ছেদ করবে দুইটা পয়েন্টে ছেদ করবে, এই হচ্ছে পয়েন্ট। এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কত আমি জানি না, এটা যেহেতু মূল বিন্দু ও এখান থেকে একটা সার্টেন ডিসটেন্স ভুজ পরিমাণ আগাইছে, কিন্তু এই পয়েন্টে কোটি ওয়াই এর মান কিন্তু শূন্য, অর্থাৎ এই পয়েন্টে কোটি ওয়াই এর মান হচ্ছে শূন্য। তাহলে এই পয়েন্টটাকে আমি কিভাবে মেনশন করব? যদি এইটুকু মাপতে পারতাম তখন আমি এই স্থানাঙ্কটা এক্স্যাক্টলি বলতে পারতাম। তাহলে আপাতত আমাদের যেহেতু মেজারমেন্ট ফিতা নাই, আমরা ধরে নেই এইটুকুর মান হচ্ছে a, তাহলে এই পয়েন্টটা দাঁড়াবে a,0, কারণ ভুজ হচ্ছে a পরিমাণ আর কোটি ওয়াই হচ্ছে শূন্য x অক্ষের উপরে। সিমিলারলি ওয়াই অক্ষকেও এটা একটা ছেদ করছে, তাহলে ওয়াই অক্ষের উপরে কিন্তু x এর মান শূন্য। এখন কোটির মান কত জানি না, আপাতত ধরে নিবি, এই জন্য এটা হবে b। তাহলে মোট কথা বলতে পারি কোন একটা সরলরেখা যদি x অক্ষকে a0 পয়েন্টে ছেদ করে আর y অক্ষকে 0b পয়েন্টে ছেদ করে, তখনই আপনাদের যে না ভাই আগের ফিগারটা এরকম ছিল না, আগের ফিগারটা ছিল যে একটা অক্ষকে ছেদ করা হচ্ছে যে এইটার বেসমেন্টে থিটা, দুইটা অক্ষকে ছেদ করলো, আপনার ডাটা নিয়ে ছিল শুধু y অক্ষের খণ্ডিত অংশ আর হচ্ছে অ্যাঙ্গেল। এবার কিন্তু x অক্ষের খণ্ডিত অংশ আর y অক্ষের খণ্ডিত অংশ দুইটা নিয়ে, আগে ছিল y অক্ষের খণ্ডিত অংশ এবং থিটা, এই দুইটাকে টার্গেট করে। আপনার ব্যাপারটা হচ্ছে আপনার সরলরেখার টোটাল এখানে আপনাদের তো একটু কম পড়তে হবে, লিমিটেড, তাও 6টা বা 7টা ফরম্যাট পড়তে হবে। সরলরেখা অনেকগুলো ফরম্যাট আছে আপনার, আমি যদি লিখতে থাকি তাহলে দেখবেন যে অনেক সমীকরণ লেখা যায়। y = mx, y = mx + c, এই যে x/a + y/b = 1, তারপর হচ্ছে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, y - y1 = m * x - x1, তারপর x cos alpha + y sin alpha = p, তারপর হচ্ছে ax + by + c = 0। এই সবগুলো কিন্তু স্ট্রেট লাইনের সমীকরণ, ঠিক আছে, সবগুলো সরলরেখার সমীকরণ এবং প্রত্যেকটা সূত্র। এখন সবসময় সবাই জাগবে না, ব্যাপারটা হচ্ছে সবাই সরলরেখা, সবাই কি প্রত্যেকেই সরলরেখা, এগুলো দেখার দরকার নেই, লেখারও দরকার নেই, জাস্ট বুঝেন। এই যে সরলরেখা, আপনি কিন্তু এই পরীক্ষায় আপনাকে ক্লু দিবে, ক্লু অনুসারে আপনার স্ট্রেট লাইন বের হবে। আপনাকে যেই রকম ক্লু দিবে সেই রকম ক্লু ওয়াইজ আপনি অঙ্ক করবেন, এটা হচ্ছে এখানকার পলিসি। এখন আপনার ক্লু ধরে যেটা আগে গত ক্লাসে করছি, কোন একটা রেখা কোন একটা বিন্দু দিয়ে যায় এবং ঢাল দেওয়া আছে, তখন y - y1 = m * x - x1। তারপর হচ্ছে দুই বিন্দুগামী রেখা পড়াইছি, দুইটা বিন্দু দিয়ে যায় এরকম কি x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। আমরা এই দুইটা অলরেডি পড়েছি, মানে দুইটা ক্লু পড়েছি। আজকে অলরেডি একটা পড়াই ফেলছি, y = mx + c, ঠিক আছে। তো আরেকটা এখন পড়বো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বললেন যে সরলরেখার এত সমীকরণ কি, দেখতে তো সবই সরলরেখা, সরলরেখার তো কোনো রূপ নাই, এর তো একটাই রূপ, কিন্তু তার সমীকরণটা যে বের করবেন ডিপেন্ড করবে আপনাকে কি ক্লু দিয়েছে তার উপরে। তো এই যে বললাম যে টাইপ 4 এর চিত্র আর টাইপ 5 এর চিত্র সেম, হ্যাঁ চিত্র সেম, কিন্তু টাইপ 4 বের করতে গেলে আপনার ডাটা ছিল y অক্ষর খণ্ডিত অংশ c এবং এখানকার থিটা, সুতরাং এই থিটা আর c থাকলে y = mx + c। কিন্তু যদি x অক্ষর খণ্ডিত অংশ এবং y অক্ষর খণ্ডিত অংশ দুইটা খণ্ডিত অংশ থাকে তখন হচ্ছে টাইপ 5, অর্থাৎ x অক্ষর খণ্ডিত অংশ y অক্ষর খণ্ডিত অংশ দুইটা খণ্ডিত অংশ আছে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, কোনো বিন্দু নাই, তখন হচ্ছে আপনার এই ফর্মুলা, যেটা ছেদাকৃত সরলরেখার সমীকরণ। আর এটা হচ্ছে সরলরেখার ভাইটাল সমীকরণ, সবচেয়ে 1 নম্বর সমীকরণ। যেমন এখন আমি সমীকরণটা যেটা লিখবো,
মাঝখানে শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ড ব্লার ছিল। আপনারা যেটা বলতেছেন যে ব্লার বা দেখতে পারেন না, আটকে ছিল, এটা ছিল ম্যাক্সিমাম 10 টু 15 সেকেন্ড। আমি তো দেখতেছি ওই সময়টুকু আমি বোর্ডে কিছু লিখি নাই, ওই সময়টুকু আমি শুধু পড়াচ্ছিলাম। আচ্ছা দেখেন, আশেপাশে যা লিখছি তা আসলে ভিন্ন আলোচনা ছিল একটা সম্পূরক কোশ্চেনের প্রেক্ষাপটে। আপনাদের টাইপ 5 এর ডিসকাশন দেখেন। টাইপ 5 যেটা হচ্ছে কোন একটা রেখা যখন দুইটা অক্ষকে ছেদ করবে, এই যে একটা রেখা এক্স অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে, তাহলে এক্স অক্ষকে এই পয়েন্টটাতে ছেদ করেছে, তাহলে এক্স অক্ষের উপরে সকল ওয়াই এর মান শূন্য, এক্স অক্ষের উপরে সকল ওয়াই এর মান শূন্য। তাহলে এই এক্স অক্ষের উপর ওয়াই 0 হবে, কিন্তু এক্স এর মান কত, অর্থাৎ ভুজ কত, এই পরিমাণ ধরে নিলাম। ঠিক সেম ওয়াই অক্ষের স্থানাঙ্ক, এই যে এখানে ওয়াই অক্ষের সকল পয়েন্টে এক্স হবে 0, ওয়াই অক্ষের সকল পয়েন্টে এক্স হবে কি 0। তাহলে কোটির মান কত, ধরে নিলাম বি। তখন সমীকরণটা হয় এক্স বাই এক্স অক্ষের কর্তৃত অংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের কর্তৃত অংশ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমীকরণ, একদম ভেঙে ভেঙে লিখেছি, কিন্তু আলটিমেটলি সমীকরণের ফরম্যাটটা হচ্ছে এটা, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ বলে এই সমীকরণটাকে। এই যে সমীকরণের সরলরেখার অনেক ধরনের ফরম্যাট পড়েছেন, এই সকল ফরম্যাট কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না, এটাকে বলা হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট, বুঝছেন? তো সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে এখানকার a কি b কি, এখানকার a হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ আর b হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। a হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ আর b হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। এটুকু বুঝছেন? এখন আপনাকে আর দুইটা জিনিস জানতে হবে, এটা আপনারা অলরেডি বুঝছেন। যেমন এখানে দেখেন এই রেখাটা দুইটা অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করছে, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলে তাহলে সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি কত a ইনটু উচ্চতা কত b, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। চাইলে এই সূত্র হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা।
বা লাইভে থেকে কেমনে নোটিফিকেশন বন্ধ করে আমি ঠিক পারতেছি না। ওকে, দেখেন অঙ্ক দেখেন, এই হচ্ছে সরলরেখার সমীকরণ, আদর্শ আকৃতির সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, যেখানে a হচ্ছে x অক্ষের কর্তৃত অংশ এবং b হচ্ছে y অক্ষের কর্তৃত অংশ। দ্যাটস অল। তারপর এই কোন একটা সরলরেখা যদি দুইটা অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমির মান কি a আর উচ্চতার মান কি b। অর্থাৎ যে কোনো সমীকরণকে যদি আপনি এই স্ট্রাকচার দিতে পারেন, তখন আপনি ওই সরলরেখা কর্তৃক ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন স্মুথলি। আপনাকে এই স্ট্রাকচার দিতে হবে। কিভাবে এই স্ট্রাকচার দিবেন এটা আমি দেখাবো। যে কোনো সমীকরণকে এই স্ট্রাকচার দিতে পারলে আপনি এইটুকু দৈর্ঘ্য পাবেন, এইটার মান। এই যে এখান থেকে এখানে এই অংশটুকুকে বলা হয় অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এটা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা আসে √a² + b²। অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য √a² + b²। এই প্রত্যেকটা ফর্মুলা একেবারে মেনশন করে বইয়ে দেওয়া আছে, একবারে মেনশন করে বইয়ে দেওয়া আছে। আপনারা বইটুকু যদি পড়েন তবু আপনাদের সূত্রর কাজ হয়ে যাবে। আমি এখন আপনাদের ম্যাথ করাই। তো প্রথমে যেটা বলছিলাম যে আমরা যে কোনো সমীকরণকে কিভাবে এই স্ট্রাকচার দিব সেই জিনিসটা দেখব। চলেন 1 নম্বর ম্যাথটা দেখি। কোশ্চেন 1, এখানে সমীকরণটা হচ্ছে যেটা হোক, আগে আমি এখানে স্ট্রাকচারটা লিখে রাখি যে কোনো সমীকরণকে এই স্ট্রাকচার দিতে হবে এই টাইপে। তাহলে সমীকরণ দেওয়া আছে 2x - 5y + 10 = 0। আপনি একটু স্ট্রাকচারটা ভালো করে অবজার্ভ করেন। এখানে রাইট হ্যান্ড সাইড কত 1, রাইট হ্যান্ড সাইড কত 1। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি 1 হয়, আপনাকে যে কোনো প্রকারের রাইট হ্যান্ড সাইডে 1 আনতে হবে। আর লেফট হ্যান্ড সাইডে শুধু চলক থাকবে, একটা x একটা y। তাহলে এখানকার যে চলক আছে এটাকে আপনি ডান পাশে নিয়ে নেন। অর্থাৎ ফার্স্ট রিফর্ম, আপনি কনস্ট্যান্টকে ডান পাশে ঠেলে দিবেন। এরপর ডান পাশে যেহেতু 1 আসতে হবে, তাহলে কি দিয়ে ভাগ করলে এটা 1 হবে? -10 দিয়ে। আপনি পুরো ইকুয়েশনটাকে -10 দিয়ে ভাগ করেন। অর্থাৎ প্রত্যেকটা টার্মকে আপনি -10 দিয়ে ভাগ করেন। কেন -10 দিয়ে ভাগ করেছি? কারণ সবগুলো 1 আনতে হবে, ডান পাশে 1 আনতে হবে। আসলো 1, তাহলে বাম পাশে কি দাঁড়াবে? 2 দিয়ে এটাকে কাটলে x বাই -5, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, y বাই হবে 2। দেখেন আপনার স্ট্রাকচার এই যে ওইরকম হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি ম্যাচ করেন, a এর মান আসছে -5 আর b এর মান আসছে 2। আপনি যদি a b পেয়ে যান, এবার আপনাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বলে হাফ ইনটু a ইনটু b, তাহলে হাফ ইনটু -5 ইনটু 2 অর্থাৎ -5। ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এজন্য অ্যানসার যদি -5 আসে আপনি এটাকে পজিটিভ ধরে নেবেন। এই হচ্ছে আপনার অ্যানসার। এরপরে আপনাকে যদি বলে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ দৈর্ঘ্য বের করতে, তখন অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ দৈর্ঘ্য সূত্র কি? √a² + b²। তাহলে রুট বের করে a² কত? -5² + b² কত? 2²। এটা ক্যালকুলেট করলে 25 + 4 অর্থাৎ √29 এটুকু আসে। এই হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার 1। এখন কোশ্চেন 2 একই রকম ভাবে আপনি বের করতে পারেন। এখন কোশ্চেন 2 একটু দেখাই যে কোন একটা রেখা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের আবার মধ্যবিন্দু স্থানাঙ্ক চাইছে। ব্যাপারটা কি একটু দেখেন। রেখাটা কি? x + 2y - 5 = 0।
x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন আপনার কাজ হচ্ছে প্রথমে সমীকরণটাকে ওই আদর্শ ফরম্যাটে রূপ দিবেন, তাহলে কনস্ট্যান্ট ডান দিকে নেবেন, এরপর কি দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে, x/5 প্লাস 2y/5 ইকুয়াল টু 5/5। তাহলে আপনার ডান পাশ লাগবে হচ্ছে 1, এই যে 1 আসলো, তাহলে বাম পাশে কত, x/5 প্লাস, এখানে y এর সাথে কিচ্ছু থাকতে পারবে না, তাহলে y এর সাথে যে 2 আছে এটাকে নিচে নামাই নেবেন, তখন হবে এই 5/2। অতএব আপনার কি দাঁড়ালো, a এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে 5/2। তাহলে আপনার x অক্ষকে কি পয়েন্টে সেট করে, যদি চিত্রটা আঁকেন, মনে করেন আমি একটা চিত্র আঁকি, তাহলে এই যে চিত্র আঁকলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে হবে কি, x এর মান যেহেতু 5 এর মান, তাহলে এই পয়েন্টটা হবে 5,0, আর এটা যেহেতু y অক্ষের ছেদ বিন্দু, এইটুকু হচ্ছে b এর মান, অর্থাৎ কত, 5/2, তাহলে এই পয়েন্টটা হবে 0, 5/2। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আপনার অক্ষদের মধ্যবর্তী অংশ। আপনাকে বলছে এই সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দু বের করতে, অর্থাৎ এটার আবার মধ্যবিন্দু। তাহলে এটার মধ্যবিন্দু গতদিন পড়াইছি না, মধ্যবিন্দু মানে কি পড়াইছি, গড়, অর্থাৎ x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। মধ্যবিন্দু মানে হচ্ছে গড় নির্ণয়। তাহলে আপনি গড় করেন, x1 কত 5 প্লাস x2 কত 0 ভাগ 2, y1 কত 0, y2 কত প্লাস 5/2 ভাগ 2, এটা হচ্ছে আপনার মধ্যবিন্দু, অর্থাৎ 5/2 5/4 এটুকু আসবে। এটা হচ্ছে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে আপনি আগের মতোই সরলরেখাটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট দিবেন, তখন a এর মান b এর মান পাবেন, দ্যাট মিন্স কোন কোন পয়েন্টে রেখাটা ছেদ করে সেই ছেদ বিন্দুগুলো পাচ্ছেন, সেই ছেদ বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ গড় নির্ণয় করলে আপনার অ্যানসার বের হয়ে যাচ্ছে। এবার আসেন কোশ্চেন 3 করব, পরের পেজের কোশ্চেন 3। পরের পেজ কোশ্চেন নাম্বার 3 দেখেন। একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশ 2, 3। ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা রেখা, রেখার এই যে এটা হচ্ছে এই জায়গা এবং এটা হচ্ছে আরেকটা জায়গা, এই দুটো অংশ হচ্ছে অক্ষদের মধ্যবর্তী অংশ, এটার মধ্যবিন্দু হচ্ছে 2, 3। তাহলে এই পয়েন্টটাকে আমরা নরমালি জানি এটা a0 আর এটা হচ্ছে 0b, আমরা তো নরমালি এটা জানি। তখন সরলরেখার সমীকরণ হয় x/a প্লাস y/b ইকুয়াল টু 1, আমাদের ফর্মুলা এটা। তাহলে আপনাদের শুধু এইটুকু ক্লু দিয়েছে, কোন একটা সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দু 2, 3, তাহলে রেখা সমীকরণ কত, আপনাকে এইটুকু ধরে আগাতে হবে। ভাষা সব বইয়ে দেওয়া আছে, আপনারা শুধু বুঝেন। এটা আমরা জানি a0, এটা হচ্ছে 0b, তাহলে এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে মধ্যবিন্দু সিস্টেমকে দেখেন তো, গড় x1 প্লাস x2 ভাগ 2, y1 প্লাস y2 ভাগ 2, অর্থাৎ a/2 b/2। স্থানাঙ্কের মধ্যে এক পক্ষ হলো এটাকে বা লেখে, তাহলে এটা হচ্ছে তো এটুকু হচ্ছে আপনার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যবিন্দু ম্যাথমেটিক্যালি বের হচ্ছে a/2 b/2, তাহলে এই মধ্যবিন্দু দেওয়া আছে 2, 3। তাহলে শর্ত অনুসারে a/2 ইকুয়াল টু হবে 2 এবং b/2 ইকুয়াল টু হবে 3। এখান থেকে a বের হবে 4 আর এখান থেকে b বের হবে হচ্ছে 6। তাহলে x/4 প্লাস y/6 ইকুয়াল টু 1,
এটাকে ক্যালকুলেট করলে আপনার ইকুয়েশন বের হবে 24 লসাগু 6x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 1 বা 6x প্লাস না 24 তো 4 6 6x প্লাস 4y হবে 6x প্লাস 4y ইকুয়াল টু 24 2 দিয়ে ভাগ করলে 3x প্লাস 2y ইকুয়াল টু 12 এটা হচ্ছে আপনার অ্যানসার। ঠিক আছে, তো আমাদের এই টাইপ গেল, বাকিগুলো আপনারা নিজ দায়িত্ব করবেন। যদি 4 নাম্বারটা না বোঝেন তাহলে স্কিপ করতে পারেন, তবে 5 নাম্বারটা অবশ্যই করতে হবে। তো 1 2 3 তিনটা ম্যাথ যদি বোঝেন তাহলে 5 নাম্বারটা আপনাদের বোঝার কথা, তবে 4 যদি না বোঝেন স্কিপ করে ফেলতে পারেন, সমস্যা নেই। আমরা এখন চলে যাব টাইপ 6 এ। দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা সরলরেখা যদি এরকম সমান্তরাল হয় তাহলে ঢাল সমান। এইটুকু শুধু মনে রাখেন, দুইটা সরলরেখা সমান হলে ঢাল সমান। অর্থাৎ এটা যদি 1 নং রেখা হয়, এটা যদি 2 নং রেখা হয়, তাহলে 1 নং এর ঢাল যদি m1 হয়, 2 নং এর ঢাল যদি m2 হয়, তাহলে ঢাল সমান মানে হচ্ছে m1 m2। তো দুইটা রেখা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল সমান হবে, এটা হচ্ছে কথা। অর্থাৎ m1 m2 হবে। তাহলে ঢাল নির্ণয় গতদিন পড়াইছি, গতদিন না তার আগের দিন মনে পড়েছি ঢাল নির্ণয়। সুতরাং চলেন অঙ্ক করি। 1 নম্বর, দুইটা রেখা আছে, যা আছে তা লিখি। 5x 4y -6 = 0, এটা একটা রেখা। আর একটা হচ্ছে 2x ky +9 = 0, এটা হচ্ছে আরেকটা রেখা। প্রশ্ন বলে দিয়েছে এই দুইটা রেখা সমান্তরাল, কে এর মান কত। যেহেতু বলা আছে সমান্তরাল, তাহলে সুতরাং আপনার ঢাল হবে m1 = m2। এখন ঢাল কেমনে বের করে? একবারে পড়াইছি, কোন একটা রেখার ঢাল মানে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এটা ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ। অ্যানসার শেষ। মাইনাসটা বাইরে থাকে, -x এর সহগ বাই y এর সহগ, এটা ঢাল, -x এর সহগ বাই y এর সহগ, এটা ঢাল। তাহলে দুই পাশ থেকে মাইনাস বাদ দেন। 5/4 = 2/k, তাহলে 5k হচ্ছে 8 বা k হচ্ছে 8/5, এটা হচ্ছে অ্যানসার। তাহলে এই পলিসিতে আপনারা সমান্তরালের ম্যাথগুলো করে নেবেন। একটাই কনসেপ্ট সমান্তরালের। পরে যান টাইপ 7, অর্থাৎ লম্বের কনসেপ্ট। সমান্তরালে যেমন আপনার কন্ডিশন হচ্ছে এটা ছিল m1 = m2, এটা কিসের কন্ডিশন? সমান্তরালের। তাহলে m1 m2 = -1, এটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে লম্বের। এটা হচ্ছে লম্বের কন্ডিশন। তাহলে এই দুইটা কন্ডিশন আপনাকে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে সমান্তরালের কন্ডিশন আর একটা হচ্ছে লম্বের কন্ডিশন। তাহলে সমান্তরাল হলে m1 = m2 হয়, আর লম্ব হলে m1 m2 = -1 হয়। ধরেন এই ম্যাট্রিক্স যদি বলতো যে দুইটা রেখা সমান্তরাল বলছে, তো আমি m1 = m2 ধরছি। যদি বলতো দুইটা রেখা পরস্পর লম্ব, তাহলে k এর মান কত? তখন আপনারা অঙ্ক কিভাবে করতেন?
এই যে m1 হচ্ছে -5/4 মাইনাস x এর সহগ y এর সহগ, m2 কত -2/k। তাহলে যদি লম্ব বলে তাহলে এই যে m1 ইনটু m2 ইকুয়াল টু হবে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইটুকু হবে 10/4k ইকুয়াল টু হচ্ছে -1, বা 4k ইকুয়াল টু -10, বা k ইকুয়াল টু -10/4 ইকুয়াল টু -5/2। এইটা হতো আপনার অ্যান্সার যদি লম্ব হতো। তাহলে মোট কথা হচ্ছে সমান্তরাল এবং লম্ব কি হবে প্রশ্নে বলে দিবে। প্রশ্নে যদি দুইটা রেখা দিয়ে বলে পরস্পর সমান্তরাল, তখন আপনি তাদের ঢাল দুটা ইকুয়াল ধরবেন। আর যদি বলে প্রশ্নে লম্ব, তখন ঢাল দুটার গুণফল ইকুয়াল টু -1 ধরবেন। এখন ঢাল নির্ণয় যদি না বোঝেন তাহলে ঢালের ক্লাস করে আসেন, কারণ বারবার যদি আমি পিছন থেকে রিপিট করি তাহলে আমি সামনে ক্লাস আগাতে পারবো না। আচ্ছা, বইয়ে 5/2 ধরছি, বইয়ে একটু মিস্টেক হয়েছে, তাহলে আপনার সরলরেখাটা 5x + 2y বানিয়ে নেন। যদি বইয়ের সলিউশন ঠিক রাখতে চান তাহলে সরলরেখাটা 5x + 2y বানিয়ে নেন, আর যদি প্রশ্ন ঠিক রাখতে চান তাহলে ঢালটা 5/4 বানিয়ে নেন। আমার অঙ্ক করা ভুল ছিল না, কনসেপ্ট এটাই, -x এর সহগ y এর সহগ, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। আপনাদের সবচেয়ে ভালো হয় সলিউশনটা, যেহেতু প্রসেসটা ঠিক আছে, আপনারা শুধুমাত্র প্রশ্নের প্রথম রেখাটা 1 নং অঙ্কের সমান্তরালের 1 নং অঙ্কের 5x + 4 এর পরিবর্তে এখানে 5x + 2y করে দেন, তাহলে আপনাদের সলিউশনটা ঠিক হয়ে যাবে। অতএব সূত্র আপনাকে জানতে হবে, সূত্র জানলে সহজ বলে তো লাভ নেই, সূত্র আপনাকে জানতে হবে, সূত্র ছাড়া তো আর আপনি অঙ্ক করতে পারবেন না। এটা হচ্ছে যেহেতু এমসিকিউ পদ্ধতির পলিসি ছিল, উইদাউট ফর্মুলা আপনি পারতেন, কনসেপ্ট ছিল, কিন্তু রিটার্নে আপনাকে সূত্র জানতেই হবে, এটা হচ্ছে বড় কথা। আর যদি মাথার উপর দিয়ে যাই, বেশি কঠিন মনে হয়, আমি এক কথা শুরুতে বলে দিছি যে আপনারা তখন 9-10 এর অধ্যায়টুকু দেখবেন, ইন্টারের অধ্যায় কোনো প্রয়োজন নেই, কারণ ইন্টার জিনিসটা একটু কঠিন হবে। যদি এটা খুব গুরুত্বপূর্ণ হতো যে ইন্টার, যেমন আপনাদের প্রবাবিলিটি ইন্টার থেকে আসে, আমি ক্লাস কিন্তু 4টা নিয়েছি, সলভ ক্লাসও নিয়েছি, বিন্যাস সমাবেশ ক্লাস নিয়েছি, সলভ ক্লাসও নিয়েছি, চারটা ক্লাস, একটা সলভ ক্লাস, 10টা ক্লাস নিয়েছি, সম্ভাব্যতার বিন্যাস সমাবেশ। যদি এটাও যদি ইন্টারমিডিয়েটে কমন হতো যে খুব বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি 2টার পরিবর্তে 4টা ক্লাস নিতাম, তবু আপনাদের বুঝাইতাম। কিন্তু ঘটনা হচ্ছে একটু সংক্ষিপ্ত করতেছি, কারণ এটা এতটা গুরুত্বপূর্ণ না, যাদের এটা বুঝতে কঠিন হবে তারা স্কিপ করে ফেলবেন, এতে আপনাদের 5 মার্ক না ছোটার সম্ভাবনা বেশি। যদি 9-10 পর্যন্ত বুঝেন, অর্থাৎ 3টা ক্লাস যদি বুঝেন, প্রথম 3টা, তাহলে আপনারা 5 মার্ক মোটামুটি এনশিওর করতে পারবেন। পরে যান নেক্সট টাইপ, সেটা হচ্ছে টাইপ 8। পরের টাইপ 8, সমান্তরাল এবং লম্ব সরলরেখার সমীকরণ। সমান্তরাল এবং লম্ব সরলরেখার সমীকরণ কিভাবে বের করে? তো আসেন আমরা 1 নম্বর কোশ্চেনটা আগে লিখি। এখানে একটা রেখা বলছে 5x - 7y - 15 = 0, আর একটা বিন্দু দেয়া আছে। এটা আমরা যদি এটার একটা চিত্র ড্র করি, পরীক্ষায় চিত্র আঁকতে হবে না, যদি চিত্রটা ড্র করি, আপনাকে কি বলেছে একটু খেয়াল করেন। এই সরলরেখার উপর লম্ব, মনে করেন এই রেখাটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে এটা। এখন এই রেখার উপর লম্ব রেখা কিন্তু অসংখ্য লম্ব রেখা আঁকতে পারি। আমি যদি হাজার হাজার কোটি কোটি লম্ব রেখা আঁকা যাবে এখানে, কিন্তু এমন একটা লম্ব রেখা আছে যেটা 2, 3 - 3 বিন্দু দিয়ে যায়। ধরেন এটা হচ্ছে 2 - 3 বিন্দু, তাহলে এই পয়েন্টে যাচ্ছে লম্ব রেখাটা হচ্ছে এটা, তখন কিন্তু একটা রেখাই বেরোবে, এটা একটা রেখা বেরোবে। আপনি কোন একটা রেখার উপর লম্ব রেখা অসংখ্য আঁকতে পারেন, কিন্তু কোন একটা বিন্দু দিয়ে যাচ্ছে সেরকম লম্ব রেখা বেরোবে একটা। আপনাকে বলছে এই রেখাটার সমীকরণ বের করতে। অপোজিটলি আপনাকে বলতে পারে যে এই রেখাটা হচ্ছে এটা। এখন এই রেখাটার প্যারালাল আপনি অসংখ্য রেখা আঁকতে পারেন, হাজার হাজার কোটি কোটি, খালি আপনি রেখা আঁকলেই প্যারালাল হবে, অসংখ্য রেখা আঁকতে পারেন। কিন্তু ধরেন 2 - 3 একটা পয়েন্ট আছে এটা, তাহলে এই পয়েন্ট দিয়ে প্যারালাল রেখা কয়টা আঁকা যাবে? একটাই। তা আপনার এই টাইপটার নামই হচ্ছে কোন একটা রেখার সমান্তরাল কিংবা লম্ব রেখার সমীকরণ বের করো, যেটা একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া যাবে। কারণ বিন্দু না দিলে আপনার রেখাটা ফিক্স হবে না। বিন্দু না হলে কোন একটা রেখার উপর লম্ব রেখা অসংখ্য হচ্ছে, বিন্দু না হলে কোন একটা রেখার সমান্তরালও অসংখ্য রেখা হচ্ছে।
আপনি তো অসংখ্য রেখার সমীকরণ পরীক্ষা বের করে দিলে তো আজীবন লিখতে থাকবেন, আপনার বিশেষ ক্যাডার হবে না, সমীকরণে লিখতে হবে। দেখছে আপনাকে আরেকটা বিন্দু দেওয়া থাকবে। এখন স্ট্রাকচার কি, সমীকরণ বের করার স্ট্রাকচারটা দেখেন। স্ট্রাকচারটা খুবই ইন্টারেস্টিং, এটাই বুঝতে হবে। এটা বুঝলে কাহিনী একদম ইজি। সমান্তরালের স্ট্রাকচার, যদি সমান্তরাল বলে তাহলে স্ট্রাকচার হচ্ছে এই যে এটা এটা, আর যদি লম্ব বলে লম্বের স্ট্রাকচার হচ্ছে এটা। এটা কিন্তু স্ট্রাকচার। আমি এবার বোঝাচ্ছি। সমান্তরাল হলে এইটুকুর কোনো চেঞ্জ হবে না, এক্স আর ওয়াই যা আছে তাই থাকবে, কারণ কি ঢাল সেম থাকে। সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে ঢাল সেম থাকে, m1 = m2। তাহলে m1 m2টা বের হয় কোথা থেকে? এই x আর y থেকেই তো, মাইনাস x এর সহগ বাই y এর সহগ থেকে। এইজন্য সমান্তরাল হলে এইটুকু কোনো চেঞ্জ ঘটবে না, সেম টু সেম থাকবে, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট চেঞ্জ হবে। কারণ কনস্ট্যান্ট যদি সেম থাকে তখন তো রেখা ভিন্ন হবে না, একই রেখা হয়ে যাবে। এইজন্য সমান্তরাল রেখার মনে রাখবেন শুধুমাত্র এই c চেঞ্জ হবে, কনস্ট্যান্ট। লম্ব যদি হয় তখন মজার ব্যাপারটা হচ্ছে যে x এর মানটা y তে নিয়ে যাবেন, এই y এর মানটা x এ নিয়ে আসবেন। দেখেন এই 5 চলে গেছে y এর সাথে, এই 7 চলে আসছে x এর সাথে, অর্থাৎ এরা ইন্টারচেঞ্জ হবে এবং মাঝের চিহ্নটা চেঞ্জ করে দিবেন, এবং মাঝের চিহ্নটা চেঞ্জ করে দিবেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর ওই যে অতিরিক্ত প্লাসকে এটা হচ্ছে স্ট্রাকচারের জন্য আসে। তাহলে এটা হচ্ছে লম্বের স্ট্রাকচার এবং সমান্তরালের স্ট্রাকচার। এইটুকু বুঝছেন কিনা আগে বলুন। স্ট্রাকচার বুঝলে পরে হচ্ছে ম্যাথ করাবো। আচ্ছা, আমি আবারও বলছি, আমি একই সাথে দুইটা সমীকরণ বোঝাচ্ছি। কোন একটা রেখার সমান্তরাল রেখা কিংবা লম্ব রেখা, আপনাকে প্রথমে স্ট্রাকচার বুঝতে হবে। এই প্লাস কে নিয়ে ভাবার কিছু নেই, এটা সূত্রের মতো চলে আসছে অটোমেটিক্যালি। এই কে এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা বের করতে হবে আমাদের। এই কে এর মানটা হচ্ছে বের করতে হবে, কারণ কোন রেখাতে তো আর কে থাকবে না, এখানে একটা সংখ্যা থাকবে। এই সংখ্যাটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, উত্তর কিন্তু শেষ না। ওই পরের কাজ হচ্ছে আপনাকে সংখ্যা ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে বড় কথা। তাহলে আপনার স্ট্রাকচারে বলছি সিম্পল কথা, যদি সমান্তরাল বলে তাহলে আপনার x এবং y কোনো চেঞ্জ হবে না। সমান্তরাল হলে x এবং y এর অংশটুকুর কোনো চেঞ্জ ঘটবে না, একদম সেম কপি পেস্ট হবে। 5x - 7 হয় 5x - 7 আর প্লাস কে ফর্মুলা। কিন্তু লম্ব হলে এটা চেঞ্জ হয়ে যাবে, চেষ্টা করবে কি ইন্টারচেঞ্জ হবে, x এর মানটা y তে যাবে, y এর মানটা x এ যাবে, আর মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে ফ্যাক্ট, প্লাস কে ফর্মুলা। তাহলে আপনি যদি প্রথমে স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারেন, এখন আপনার সেকেন্ড মিশন হচ্ছে কে এর মান বের করা। কে এর মান বের করা সমান্তরাল হোক লম্ব হোক একই পলিসি। তাহলে আমরা যেহেতু করতেছি 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে বলছে কি লম্ব, তাহলে আমি সমান্তরালটা মুছে ফেললাম। 1 নম্বর কোশ্চেন যেহেতু লম্ব বলেছে এইজন্য আমি সমান্তরালটা মুছে ফেললাম। তাহলে এটা ধরো স্ট্রাকচার, এটাকে আমরা 1 নং দিব। এটাই কিন্তু আমাদের উত্তর, শুধু কে এর মানটা বের করতে বলি, ফ্যাক্ট। এখন এই রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, কোন রেখা কোন বিন্দু দিয়ে গেলে বিন্দুর মানটা সমীকরণে বসায় দেবেন। x এর মান প্রথমটা, y এর মান দ্বিতীয়টা, তখন কি হবে 7 * 2 + 5 * -3 + k = 0, বা 14 - 15 + k = 0, বা -1 + k = 0, বা k = 1। এই যে আপনি k এর মান পেয়ে গেলেন, এরপর লিখবেন k এর মান 1 নং এ বসিয়ে পাই
কে এর মানটা যদি 1 নং এ বসান কি দাঁড়াবে 7x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার অ্যানসার। তাহলে ম্যাথ কিন্তু খুব কঠিন না। আপনি যদি স্ট্রাকচারটা লিখতে পারেন, পরে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা ইনপুট দিয়ে দিবেন, আপনি কে এর মান পেয়ে যাবেন। কে এর মান এখানে বসাই দিবেন, কাহিনী শেষ। দুই স্টেপে অঙ্ক, ফার্স্ট স্টেপে স্ট্রাকচার, সেকেন্ড স্টেপে কে এর মানটা ফাইন্ড আউট করা। ম্যাথটা টোটাল ক্লিয়ার বুঝছেন? কিন্তু একটা ম্যাথ বুঝলে পুরো টাইপটাই বুঝবেন। একটা ম্যাথ বুঝলে পুরো টাইপটুকু বুঝবেন। এখানে আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি, বাকিটুকু হচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, 1 থেকে 5 এই একটা অঙ্ক বুঝলে বুঝবেন। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। পরে হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা একটু বুঝিয়ে দিই। কোশ্চেন 6, লাবণ্য আপু সাইন উল্টানোর ফ্যাক্টরে গেলেন কেন? সবগুলোর সাইন উল্টাবে এটা কিন্তু বলি নেই। দেখেন তো, এটা x এর মান তো 5 আছে, এটা তো 5ই আছে, স্ট্রাকচার চেঞ্জ করলো। সংখ্যাগুলো একবার ধরে ধরে সংখ্যাগুলো চেঞ্জ করবেন, আর শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ করবেন, এটা মনে রাখবেন। কোশ্চেন 6, এখন পাদবিন্দু বলতে কি বুঝে এটা বুঝাই দেব। ধরেন এটা একটা রেখা, এটা হচ্ছে প্রদত্ত রেখা। আপনার পরীক্ষার প্রশ্নে একটা রেখা দেওয়া থাকবে, এটা হচ্ছে প্রদত্ত রেখা। আর এটা হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে, যেটাকে আমরা বলতে পারি প্রদত্ত বিন্দু। ধরেন 6 নম্বর কোশ্চেন বলছে 2 - 1 বিন্দু, এবং এটা হচ্ছে রেখা 3x - 4y + 5 = 0। তাহলে এই রেখার উপর এই বিন্দু থেকে অঙ্কিত লম্বের, মানে এই যে এই বিন্দু থেকে এই রেখার অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই একটা বিন্দু থেকে রেখার উপর যখন লম্ব আঁকবো, তাহলে এটা যে পয়েন্টে ছেদ করবে এটাকে বলা হচ্ছে পাদবিন্দু। সুতরাং আপনারা সংজ্ঞা লিখতে পারেন, প্রদত্ত রেখা ও লম্ব রেখার ছেদ বিন্দুকে পাদবিন্দু বলে। প্রদত্ত রেখা এবং লম্ব রেখার ছেদ বিন্দুকে পাদবিন্দু বলে। তাহলে আপনারা প্রদত্ত রেখা প্রশ্নে দেয়া আছে, লম্ব রেখাটা বের করতে পারেন। এই যে এই ক্যাটাগরিটাই তো শিখতেছে লম্ব রেখা। ধরেন এই রেখাটা লম্ব রেখা আসে কত? রেখাটা হচ্ছে 3x - 4y + 5 = 0। এটা হচ্ছে প্রদত্ত রেখা। তাহলে এটা লম্ব রেখা কি হবে? 4 এখানে আসবে, 3 এখানে যাবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে, + k = 0। এটা কোন বিন্দুতে যায়? 2 - 1 বসান। 4 × 2 + 3 × -1 + k = 0, 8 - 3 + k = 0। এখান থেকে k এর মানটা 5 আসে। তাহলে k এর মান 5 মানে এই যে এখানে k 5 বসায় দেব। তাহলে এই পাইলেন আপনি দুইটা রেখা।
এই বক্সের ভিতরে পাইলেন দুইটা রেখা, একটা হচ্ছে প্রদত্ত রেখা আর একটা হচ্ছে লম্ব রেখা। এবারে দুইটা সমীকরণ সমাধান করবেন। সমাধান মানে হচ্ছে ছেদ বিন্দু, এটা গত ক্লাসেও বলছি। ওই যে তিনটা রেখার ছেদ বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেখানে বলছি আপনারা বজ্র গুণন, অপনয়ন, প্রতিস্থাপন নির্ণয় যে পদ্ধতিতে খুশি আপনারা সমাধান করবেন। এখানে আমি সমাধানটা বজ্র গুণন পদ্ধতিতে দিয়েছি। তো এখন এই দুইটা সমীকরণের সমাধান নির্ণয় করলে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটা হচ্ছে ছেদ বিন্দু, আর এই ছেদ বিন্দুর নামটা হচ্ছে পাদবিন্দু। এটা হচ্ছে কোশ্চেন 6। সুতরাং এক্সট্রা বেসিক ছিল ডেফিনেশনটা বোঝা যায় পাদবিন্দু মানে কি। আপনি লম্ব রেখা অ্যাজ ইউজুয়াল বের করছেন, প্রদত্ত রেখা প্রশ্নে দেয়া আছে, তারপর তাদের সমাধান হলো ছেদ বিন্দু 9-10 এর পদ্ধতি। সুতরাং আপনার অঙ্ক এটা না বোঝার কিছু না। ক্লিয়ার ভাই? কমেন্ট করেন। বুঝছেন কিনা কমেন্ট করেন। আচ্ছা হ্যাঁ, k = -5 হবে। হ্যাঁ, এখান থেকে k এর মান -5 হবে, তাহলে এটা -5 বসাই দিবেন। মানে k এর মান যা আসে তা বসাবেন। -5 ক্যালকুলেট, হ্যাঁ 8 - 3 5, ওই পাশে গেলে -5। হ্যাঁ, k = -5% রেখা ডেটার পরে ছেদ বিন্দু। অঙ্ক তো বইয়ে করা আছে, আমি জাস্ট পলিসিটা শিখেছি। এজন্য ক্লাসে আমি ক্যালকুলেশনে তোরা জোর দেই না। আমি যখন ক্লাস অঙ্ক করাই, যেখানে সলিউশন শীট দেওয়া আছে, মানে আমি যখন প্র্যাকটিক্যালি পড়াতাম, যে অঙ্কের সলিউশন শীটে দেওয়া থাকতো সেটা আমি র্যান্ডম শুধু বোঝাতাম, আর যে অঙ্কের সলিউশনটা শীটে দেওয়া থাকতো না সেটা আমি খুব কেয়ারফুলি করতাম। তো আপনাদের পুরো রিটেন বইটাই কিন্তু সামনে থাকে, সুতরাং অঙ্ক কিন্তু বইয়ে আছে। দ্যাটস ওয়াই আমি কনসেপ্টের দিকে মনোযোগ দেই, ক্যালকুলেশনে এতটা মনোযোগ দেই না। তো দুই একটা সিলি মিস্টেক ঘটলে এটা আপনারা ইগনোর করবেন, আপনারা পলিসি বুঝছেন কিনা সেদিকে খেয়াল করবেন। পর হচ্ছে টাইপ 9। এটা মোটামুটি আপনাদের বুঝিয়ে ফেলেছি আগে। ওই যে আপনাদের 38 বিসিএস যে একদম কোশ্চেন সলভ করতে বলছিলেন, সেই কোশ্চেন সলভের সময় এই টাইপ 9টা বলে ফেলেছিলাম। তবু আমি রিপিট করব, সেটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কত। ধরেন 1 নম্বর কোশ্চেনটা আমি করাবো। কোশ্চেন 1 পদ্ধতিতে সবগুলো অঙ্ক। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 4 - 2 এবং একটা রেখা দেওয়া আছে। (5x + 12y - 3 = 0)। দেখেন রেখাটার এই -3 পাশে ছিল না, ছিল ওই পাশে। আপনি প্রথমে এটাকে একটু মাইনাস করে এই পাশে নিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। কারণ লম্ব রেখার দূরত্ব, মানে লম্ব দূরত্ব বের করতে গেলে রেখাটার যে স্ট্রাকচারটা সবগুলো এক পাশে থাকতে হয়, অর্থাৎ কনস্ট্যান্টটা আপনি সাইড করে এই পাশে নিয়ে আসবেন। এটা হচ্ছে প্রথম ক্লাস। এরপর আপনাদের সূত্র কিন্তু বইয়ে দেওয়া আছে। আমি থিমটা বুঝাই। থিম হচ্ছে এই একটা রেখা, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে রেখার উপর অসংখ্য দূরত্ব মাপা যায়, কিন্তু দূরত্ব বলতে এই লম্ব দূরত্বটা বোঝায়, যেটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম বা লম্ব দূরত্ব বা লম্বের দৈর্ঘ্য একই কথা। ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্ব, লম্বের দৈর্ঘ্য, শুধু দূরত্ব, আলটিমেটলি একই কথা। সুতরাং কোন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয় করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে রেখাটা বিন্দুর উপর বসাবেন। রেখাটা বিন্দুর উপর বসাবেন, তাহলে 4 × 5 কত? 20। x এর জায়গায় বসালে -2 বসালে কত? -24 -3 ভাগ হচ্ছে √x এর সহগের বর্গ
প্লাস ওয়াই এর সহগের বর্গ পরম মান, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। এই হচ্ছে দূরত্বের পলিসি। উপরে বিন্দুটা ডাইরেক্টলি বসবে, নিচে এক্স এবং ওয়াই এর সহগের বর্গ। এরপরে ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেশন করে আসে -7, 20 -27 মানে -7। আর এটা 13 আসে, আপনারা অলরেডি জীবনে বহুবার ইউজ করছেন পিথাগোরাসের ফরম্যাট। তাহলে -7 ভেতরে যেহেতু মডুলাস দূরত্ব ঋণাত্মক হয় না, তাই হচ্ছে 7 ভেতরে। এটা হচ্ছে দূরত্বের পলিসি। একেবারে সিম্পল, দুইটা কাজ, উপরে একটা কাজ, নিচে একটা কাজ। উপরে হচ্ছে যে বিন্দু থেকে দূরত্ব বের করবেন সেই বিন্দুটা ডাইরেক্টলি বসবে, আর নিচে হচ্ছে এক্স এর সহগের বর্গ, ওয়াই এর সহগের বর্গ রুট ওভার। এই এক কনসেপ্টটা আপনাদের বোঝার জন্য অঙ্ক আছে প্রায় 6টা। 7 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট আছে, 7 আমি করাবো। আপাতত এইটুকু বুঝছেন কেন একটু বলুন। বুঝছেন কেন একটু বলুন। ভাই সূত্র কিভাবে আসছে বুঝে কি করবেন? বোঝাতে তো চাইছিলাম, কিন্তু গতদিন তো ক্লাস আগাইতে পারি নাই বারবার রিপিট করার কারণে। এজন্য আজকে গতদিনে টাইপ 7 পর্যন্ত শেষ করার কথা ছিল, কিন্তু আজকে শুরু করতেছে টাইপ 4 থেকে। এই জন্য আজকে সূত্র এক্সপ্লেন করার দরকার নেই, আপনার সূত্র ধরে অঙ্ক করতে পারলে হচ্ছে বড় কথা। এখানে টাইপ 9 এর 7 নম্বর অঙ্কটা আসলে হবে টাইপ 10 এর 3 নম্বর অঙ্ক। ম্যাথটা একটু রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? টাইপ 9 এর যে 7 নম্বর কোশ্চেনটা, এটা হবে আসলে টাইপ 10 এর 3 নম্বর কোশ্চেন। মানে এটা টাইপ 10 এর কনসেপ্টে পড়ে গেছে। কাট পেস্ট করতে গিয়ে, মানে মূল ফাইল থেকে পেস্ট করতে গিয়ে একটু প্লেসমেন্টের চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনারা একটু সুন্দর করে, যেহেতু আপনারা প্রাইভেট স্টুডেন্ট আছেন, বইয়ে থাকলে হয়েছে, প্যারালালি ওই পাশে টাইপ 10 আছে, কিন্তু আপনারা একটু জাস্ট সুন্দর করে বইয়ে লিখে নেন যে এটা আসলে টাইপ 10 এর 3 নম্বর কোশ্চেন হবে। টাইপ 10 এর 3 নম্বর কোশ্চেন। তাহলে টাইপ 10 এর 3 যদি বুঝতে চান, তাহলে আপনাকে আগে টাইপ 10 বুঝতে হবে। তাহলে চলেন আগে আমরা টাইপ 10 শিখি। টাইপ 10 হচ্ছে দুইটা রেখার দূরত্ব। আমরা তো ইমিডিয়েটলি টাইপ 9 এ পড়ছি কি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, আর টাইপ 10 হচ্ছে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব নির্ণয় করা। দুইটা সমান্তরাল সরলরেখার দূরত্ব। তো আসেন আমরা এখন 1 নম্বর কোশ্চেনটা একটু লিখি বোর্ডে। ধরেন প্রথম রেখাটা আছে 3x - 4y - 20 = 0, আর পরের রেখাটা আছে 3x - 4y -48 = 0। এই হচ্ছে দুইটা রেখা। ভাই শুভ্র চৌধুরী, আপনি কি সব অঙ্ক ক্লাসে শিখে যেতে চান? আপনি একটা অঙ্ক আটকালে সুন্দর করে ঠাস করে বলে ফেলেন। আপনি আগে এই 5 নাম্বারটা আপনার দুইটা সিনারিও হতে পারে। দেখেন আপনার হাতে দুইটা সিনারিও আমি এক্সপ্লেইন করি। একটা হচ্ছে যে আপনি নিজে নিজে আগে ক্লাসের আগে আপনি অঙ্কগুলো করার চেষ্টা করছেন বই দেখে, তখন আপনি টাইপ মানে ধরেন 5 নম্বর অঙ্কটা আটকে আছেন, আপনি সেটা মার্ক করছেন যে এটা ক্লাসে বলবেন। সেটা যদি হয় আপনি নিজে নিজে করছেন, আপনি তো আমার ক্লাস করেন নাই, তাহলে ক্লাসটা এখন করছেন, কনসেপ্টটা দেখছেন, এরপর আপনি অঙ্কটা করার চেষ্টা করেন, দেখেন আটকান কিনা। দ্বিতীয় সিনারিও, ধরেন আপনি আগে করেননি,
আপনি জাস্ট এখন ক্লাসে আমার প্রেজেন্টেশনটা দেখেছেন, আপনার কাছে মনে হয়েছে ক্লাসে অঙ্কগুলো একটু চোখ বলেছেন, যেই 5 নম্বরটা একটু আপনার কাছে ডিফারেন্ট মনে হয়েছে ধুমধার একটা কমেন্ট করে বলছেন যে 5 নম্বরটা আর একটু মানে একটু করে দেন। তাহলে আমার কথা হচ্ছে ভাই আপনি বাসায় কি করবেন? আপনি সব অঙ্ক ক্লাসে শিখে ফেলতে পারবেন? আপনাদের কিন্তু একদিনই বলছি, আমি যে অঙ্কগুলো স্কিপ করে যাই আপনাদের সেটা পারা উচিত। 5 নম্বরটা কি এমন লজিক ভাই? দুইটা রেখা দেওয়া আছে, মূল বিন্দু থেকে দুইটা রেখা সমান দূরে বলছে, আপনি মূল বিন্দু কি 0 0 না? আপনি যদি একটা পয়েন্ট থেকে একটা রেখার দূরত্ব বের করতে পারেন তাহলে একটা পয়েন্ট থেকে 10টা রেখার দূরত্ব বের করতে পারবেন না? আপনাকে বলছে দুইটা রেখার দূরত্ব, আপনি প্রথম রেখার দূরত্ব বের করেন, দ্বিতীয় রেখার দূরত্ব বের করেন, বলছে যে এটা সমদূরবর্তী, আপনি ইকুয়াল ধরেন না, তাহলে তো অ্যান্সার বের হয়ে যায়। এরপরে যদি না পারেন আপনাদের সলভ ক্লাস আছে না, ক্লাসের মধ্যে আপনি যদি শুরু করে দেন সলভ করা, তাহলে আমার ক্লাসের প্যাটার্ন নষ্ট হয়, তখন আপনাদের 75 ক্লাস না 750 ক্লাস সিলেবাস শেষ হবে না। এখন আমি ক্লাসে নির্দিষ্ট কিছু অঙ্ক সেট আপ করে যে আজকে এই অঙ্কগুলো করাবো, যেটা আপনাদের পড়ানো উচিত। যখন আপনারা মাঝখান থেকে কোশ্চেন করেন আমি তখন করে যে ব্যবসা খাই, আমি অঙ্কটা করবো কি করবো না, করলে পরে বিপদে ক্লাস শেষ হয় না, না করলে আপনারা মাইন্ড করেন যে আমি বললাম এই অঙ্কটা ধরলো না। এই জন্য আমি শুরুতেই কিন্তু আমার ক্লাসের একটা সিস্টেম আপনাদের বলেছিলাম যে ভাই আমি যখন ক্লাসে কোনো অঙ্ক করি আপনাদের দায়িত্ব হচ্ছে ওই অঙ্কটা বুঝছেন কিনা এটা বোঝা, আগে পিছে কি আপনার কিছু বোঝার দরকার নেই, সেটা আপনি বাসায় বুঝবেন, আটকালে সলভ ক্লাসে বলবেন বা আপনাদের গ্রুপে বলবেন। আমি কিন্তু আপনাদের এই কথাটা বারবার ক্লিয়ার করে বলছি যে আমি ধরেন আমি 3 নম্বর অঙ্ক বোঝাচ্ছি, আপনি দেখেন 3 বুঝেন কিনা, আপনার ক্লাসে বসে 2ও বোঝার দরকার নেই, 4ও বোঝার দরকার নেই, আমি যে 3 করেছি 3 এর সমস্যা আছে কিনা সেটা আপনি বলবেন। আপনি যদি 3 ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার 2ও বোঝাচ্ছে 4ও বোঝাচ্ছে, এটা আপনি বুঝেন। আগ পিছে দেখে যদি ক্লাসে কমেন্ট করেন তখন ক্লাসে অঙ্কটা করাইতে হয়, আর একটা অঙ্ক নিয়ে কথা বললেই আর একটা অঙ্ক ছুটে যায়, তখন ওই অঙ্ক ছোটার জন্য আপনাদের পুরো আরো অনেক সমস্যা হয়। তো এই জিনিসটা আমি অতীতেও বলছি, তাই আজকে আবার একটু রিপিট করে দিলাম। দেখেন টাইপ 10 এর 1 নম্বর, আপনাদের যদি এমন হতো যে আমি ক্লাসে অঙ্ক না করাইতাম, গল্প করতাম, কিংবা শুধু ক্লাস হইতো কোনো সলভ ক্লাস না হইতো, তখন আপনাদের কমেন্ট ঠিক ছিল। দেখেন এই দুইটা রেখার দূরত্ব বের করতে বলছে, আপনার দুইটা রেখার দূরত্ব বের করার সূত্র হচ্ছে c1 - c2 √a² + b²। পরম মান অলওয়েজ ইউজ হয়, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই জন্য c1 c2 কি দুইটা কনস্ট্যান্ট, c1 c2। ab কি x এবং y এর সহগ, আপনার যদি x এবং y এর সহগগুলো সেম না থাকে দুইটা রেখার দূরত্ব বের করতে পারবেন না। যদি সেম না থাকে আপনাকে সেম করে নেওয়া লাগবে, তবে এত বিপদে আপনাদের ফেলবে না, এটুকু নিশ্চিত থাকেন, এত বিপদে আপনাদের ফেলবে না। আপনারা এরকম ভাবে দুইটা রেখা সমান সমান মিলিয়ে দিবেন, আপনার দায়িত্ব হচ্ছে সূত্র ফেলে দেওয়া। c1 কত -20, এটা কিন্তু c1 চিহ্ন সহ, আর এটা হচ্ছে c2, এটা c1 এটা হচ্ছে c2, তাহলে c1 মাইনাস এ হচ্ছে c2 ভাগ হচ্ছে রুট x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার মডুলাস, তাহলে -20 প্লাস হচ্ছে 48 বাই হচ্ছে রুট 9 প্লাস 16 মডুলাস, তাহলে উপরে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে 28, নিচে হচ্ছে 9 আর 16 25 বাই 5 বর্গমূল করলে 28 c1 c2। আচ্ছা সরি, এই রেখাটা এখানে প্লাস আছে, বইয়ে এখানটা প্লাস আছে, আমি ভুলে -48 উঠেছে এজন্য উত্তর মিলে না। তো যদি প্লাস থাকে তাহলে তো এটা তো c1 c2 হবে, তাহলে c1 c2 হবে, তাহলে এটা নতুন ভাবে হবে -68 বাই হচ্ছে 5, পরম মান ইকুয়াল টু হচ্ছে 68/5, ফর্মুলা হচ্ছে এটা। বুঝলে কমেন্ট করুন যে বুঝছেন।
ঠিক আছে, যদি বুঝে থাকেন এবার আসেন আপনাদের মানে আগের 7 নম্বর কোশ্চেনটা। আগের 7, এখানে একটা রেখার সমান্তরাল বলছে 4x - 3y - 8 = 0। এই রেখাটার সমান্তরাল বলছে এবং তা থেকে 2 একক দূরত্ব বলছে আপনার রেখার সমীকরণ। আচ্ছা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? 4x - 3y + k = 0। আমরা যদি একটা রেখার সমান্তরাল হলে এটুকু কোনো চেঞ্জ হয় না, একটু আগে টাইপে পড়ছি +k। তাহলে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বলছে 2। তাহলে আসেন অঙ্কটা করি। দূরত্বের সিস্টেম কি? c1। আচ্ছা, এটারে c1 ধরেন, তাহলে আপনার ক্যালকুলেশনটা সহজ হবে। আপনি দেখেন c1 - c2 করাছে, আপনি যদি এটাকে c1 এটাকে c2 ধরেন কোনো সমস্যা নেই। তাহলে এটা c1 ধরি আর এটা c2 ধরি, তাহলে c1 হচ্ছে k - c2 বাই রুট a স্কয়ার প্লাস এ হচ্ছে b স্কয়ার পরম মান ইকুয়াল টু হচ্ছে আপনার 2। আপনার তো দরকার হচ্ছে কে এর মান বের করা, সমান্তরাল রেখা বের করতে চাইছে না, তাহলে কে এর মান বের করা। আমার এটা রেখা দেওয়া আছে, সমান্তরালটা এটা ধরে নিছি, কারণ নিয়ম অনুসারে এটাই আসে। এখন কে বের করতে পারলে আপনার উত্তর শেষ। এখন এবার ক্লু কি দিছে যে ভাই এই দুইটার দূরত্ব হচ্ছে 2, তাহলে আপনার দূরত্ব সূত্র কি? c1 - c2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখন এখান থেকে কে এর মান বের করেন, তাহলে k + 8 বাই হচ্ছে এটা তো আমরা জানি 5 হয়, পরম মান ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে k + 8 মডুলাস ইকুয়াল টু হচ্ছে 10 আর গুণ করলে। এবার মডুলাস উঠাইলে কি হবে? k + 8 ইকুয়াল টু +-10। আপনাদের একটা কথা আগে বলছি, যদি মডুলাসের ভিতরে শুধু সংখ্যা থাকে তাহলে পজিটিভ নেগেটিভ যাই হোক উত্তর হবে পজিটিভ। আর যদি মডুলাসের ভিতরে কোনো লেটার থাকে a b c d k, সেই ক্ষেত্রে মডুলাস উঠাইলে উল্টা পাশে প্লাস - দিবেন। এখন দুইটা ডাটা ধরলে দুইটা মান আসবে। k + 8 ইকুয়াল টু যদি +10 ধরেন একটা, k + 8 ইকুয়াল টু যদি -10 ধরেন তাহলে আরেকটা। তাহলে একটা আসছে k = 2 আর একটা আসছে k = -18। সুতরাং আপনার সমীকরণ দাঁড়াবে 4x - 3y + 2 = 0 একটা, 4x - 3y - 18 = 0 আরেকটা। এই হচ্ছে দুইটা অ্যানসার। কেন দুইটা আসছে? কোন একটা রেখা থেকে 2 একক দূরবর্তী দুই দিকে দুইটা রেখা পাওয়া যাবে, এইজন্য অ্যানসার দুইটা আসছে। একটা রেখার সমান্তরাল দুই সাইডে দুইটা রেখা পাওয়া যায় নির্দিষ্ট একক দূরত্বে, এইজন্য অ্যানসার আসছে দুইটা। সুতরাং ম্যাথ কিন্তু খুব কঠিন না, ম্যাথটা খুবই সহজ। শুধু এই রেখা দেওয়া আছে, এটা সমতল রেখাটা ধরবেন আগের কনসেপ্টে, আনচেঞ্জড প্লাস কে। তারপর তাদের মধ্যবর্তী দূরত্ব, যেটা টাইপ 10 এর পলিসি শিখছেন, দূরত্ব ইকুয়াল টু কত? 2। এখান থেকে কে এর মানটা বের হয়ে যাবে, কে নিয়ে মূল সমীকরণে রিপ্লেস করে দেবেন, আপনার কাহিনী খতম। বুঝছেন কিনা একটু বলুন। তাহলে নেক্সট হচ্ছে আপনাদের টাইপ 11। টাইপ 11 ভাই আপনাদের দেখেন হেডিংটা কি? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আপনাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র কি ভাই? এই যে x - x1 বাই হচ্ছে x1 - x2 ইকুয়াল টু y - y1 বাই y1 - y2। এই সমীকরণটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা কিন্তু আপনাদের অলরেডি পড়ানো হয়েছে, স্থানাঙ্ক পাঠে পড়াইছি আর কি, ওই যেটা 9 10 এর পাঠে। তো ইন্টারমিডিয়েটের পার্টে ওই জিনিসটা আসছে, তবে কোশ্চেনের ধরনটা একটু ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আপনাদের সলিউশনটা দেওয়া আছে। আপনারা যদি এই জিনিসটা বুঝেন যে দুইটা বিন্দুগামী হলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে, এই তথ্যটাও যদি শুধু জানেন, তাহলে বইয়ের ম্যাথগুলো আপনারা দেখলে বুঝবেন। কারণ এই হেডিং এ এই টাইটেলে ফর্মুলা একটাই, কিন্তু কোশ্চেনগুলো একটু বড় বড়,
হয়তোবা শুরুতে আপনার টাইটেল দেখে বুঝবেন না, মানে কোশ্চেন পড়ে বুঝবেন না, একটা সলিউশন দেখবেন। আপনার কাজ তো কি সলিউশনটা বোঝা। সলিউশনটা এমন ভাবে করা আছে দেখলেই বুঝবেন। এটা পুরোপুরি স্থানাঙ্কের কনসেপ্ট, দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মানে এই টাইপ 10 ফুললি দাঁড়ানো আছে, 11 ফুললি দাঁড়ানো আছে হচ্ছে ইতিপূর্বে আপনাদের যা পড়াইছি তার উপর বেস করে। এখানে নতুন কোনো পলিসি নেই, সমস্যা হলে আমি আছি। আপনারা এখন চলে যান টাইপ 12 এ, দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা রেখা মধ্যবর্তী কোণ নির্ণয়, টাইপ 12। স্থানাঙ্ক জ্যামিতি যে মানুষ হতাশ এটা বোঝা যায় যে আপনাদের উপস্থিতি দেখি মাত্র 27 জন আছেন, ঠিক আছে। 9-10 পর্যন্ত ছিলেন প্রায় 61-62 জন থাকতো, আর ইন্টারমিডিয়েট পার্টে একেবারে খুব কম। সমস্যা নেই, কম হইলে প্রবলেম নাই, কারণ এটা আহামরি লস হবে না। আই থিঙ্ক মনে হয় 9-10 থেকে আসার সম্ভাবনা বেশি। তাহলে আপনাদের টাইপ বাকি আছে কয়টা? ও আচ্ছা, কাছাকাছি চলে আসছে। টাইপ 12 আর হচ্ছে টাইপ 13, দুইটা টাইপ বাকি। দেখেন দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় কি? এই যে দুইটা রেখা যখন পরস্পর ছেদ করে তখন অনেকগুলো সিনারিও হয়। তো আগে বলছে আপনাদের যেহেতু সংক্ষেপিত পড়া, আপনারা শুধু একটা প্লট দেখবেন। দুইটা রেখা পরস্পর ছেদ করলে মূলত এখানে বিপরীত কোণ তৈরি হয়। বিপরীত কোণ অনুসারে কিন্তু এই কোণটা সমান এই কোণ, আর এইটা সমান কিন্তু এটা। তাহলে এখানে দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা হচ্ছে এই যে স্থূল। এই হচ্ছে ফ্যাক্ট, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। তাই আপনাদের দুইটা রেখা পরীক্ষার প্রশ্নে এরকম রেখা দেওয়া থাকবে, ঠিক আছে, সমীকরণ দেওয়া থাকবে। যেমন আমি একটা অঙ্ক নেই, কোনটা নিব? আচ্ছা আপনাদের কি বলবো, আমি কোনটা নিলে ভালো হয় আপনাদের? আমি 2 নম্বরটাই নিই, সেকেন্ড ম্যাথটা নিই। y = 3x + 7, যেহেতু দুইটা এখানে দুই রকমের সমীকরণ দেওয়া আছে এই জন্য আমি এটা নিয়েছি। এরকম দুইটা রেখা দিয়ে বলবে তাদের মধ্যবর্তী কোণ কত। এখন তাদের মধ্যবর্তী কোণ কি রকম, সূক্ষ্ম হয় স্থূল হয়, আপনি কোনটা বের করবেন? আপনি কোনটা বের করবেন পরীক্ষা বলে দিবে যে সূক্ষ্ম বের করুন অথবা স্থূল বের করুন, যদি আসে আর কি। সূত্রটা হচ্ছে এটা, tan θ = ± m1 - m2 বাই হচ্ছে 1 + m1 m2। এটা হচ্ছে আপনার সূত্র, ঠিক আছে। tan θ = ± m1 - m2 বাই 1 + m2। কেন প্লাস মাইনাস ইউজ হয়েছে? tan θ এখান থেকে যদি আপনি প্লাস নিয়ে ক্যালকুলেশন করেন তাহলে পাবেন সূক্ষ্ম কোণের মান, আর যদি মাইনাস দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে পাবেন স্থূল কোণের মান। সূত্র একই, জাস্ট প্লাস দিয়ে ক্যালকুলেশন করলে পাবো সূক্ষ্ম কোণের মান, যদি মাইনাস দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাবো স্থূল কোণের মান। পরীক্ষা যেটা চাইবে আপনি সেটা ইউজ করবেন। এখন বলতে পারেন যে স্যার তাহলে m1 m2 কি? ভাই m জিনিসটা মানে তো সরলরেখার ঢাল, তাহলে নাম্বার করছে কেন m1 m2? m1 হচ্ছে প্রথম রেখার ঢাল, m2 হচ্ছে পরের রেখার ঢাল। তাহলে আপনার এই রেখাটার ঢাল কত? এই রেখার ঢাল হচ্ছে 3। কেমনে 3 আমি কিচ্ছু বলবো না, এটা হচ্ছে 1/3। রেখার ঢাল নিয়ে প্রায় আধা ঘন্টা ডিসকাস করছি। দ্যাটস ওয়াই এটা যদি না বুঝেন আপাতত প্রিভিয়াস ক্লাস দেখে বুঝে নেবেন, কারণ এটা আবার ডিসকাস করলে আমি তো আধা ঘন্টা সময় পাবো না, কারণ আপনাদের ক্লাসে বাকি আছে আর কতক্ষণ। এই জন্য ধরে নেন এই রেখাটা ঢাল 3, এই রেখাটা ঢাল হচ্ছে 1/3। এখন আপনাদের যেহেতু বলছে সূক্ষ্ম কোণ, আমি তাহলে কি নিব বলেন তো? tan θ = নিব হচ্ছে প্লাস m1 - m2 বাই হচ্ছে 1 - প্লাস m1 m2। এই প্লাসটা নেওয়া যায় কত না নেওয়া কি কথা? m1 হচ্ছে 3, m2 হচ্ছে 1/3 বাই 1 + 3 * 1/3। তাহলে 3 এ 3 এ কাটা, নিচে আসবে 2 আর উপরে 3 লসাগু 9 - 1 অর্থাৎ 8/3 ভাগ হচ্ছে 2, তার মানে ইনটু হাফ। তাহলে এই 2 দিয়ে আবার 4 এর সাথে কাটা অর্থাৎ 4/3। তাহলে tan θ = 4/3। দেখেন tan θ = 4/3। tan θ তো ভাই কোণ না, আপনার কোণ তো হচ্ছে থিটা,
তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স 4/3। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। তাহলে আপনার যদি এই একটা সূত্র পারেন, আপনার দুইটা রেখার মধ্যবর্তী কোণ নিলে কোনো ঝামেলাই না। সূত্রে প্লাস মাইনাস আছে, সূক্ষ্ম বলে প্লাস, স্থূল বলে মাইনাস, এই তথ্যটা জানতে হবে। আর ঢাল নির্ণয় আমরা অলরেডি পারার কথা। তাহলে বাকিটুকু হচ্ছে ক্যালকুলেশন পলিসি, নাথিং এলস। এই একটাই কনসেপ্ট, এই টাইপের দুইটা ম্যাথ আছে, আপনারা দুইটা করবেন। বুঝছেন কিনা লেখেন যে টাইপ 13 বুঝছি, এরপর আমরা 12 টাইপ 12 বুঝছি, এরপর আমরা লাস্ট টাইপে যাব টাইপ 13। ইনভার্সটা আরেকবার, মানে এই জায়গাটা বাই ত্রিকোণমিতির ফ্যাক্টর হচ্ছে এরকম, ধরেন sin থিটা ইকুয়াল টু আপনার m, তাহলে এই থিটা ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স m। এটা এই পাশ থেকে ওই পাশে গেলে জাস্ট ইনভার্স হয়ে যায়, ঠিক আছে? এগুলো ত্রিকোণমিতিক ফাংশন, ভিতরে ভিতরে অনেক বেসিক আছে। এখন আপনারা যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে এই বেসিক বুঝাইতে গেলে ত্রিকোণমিতির বেসিক ডিসকাশনে লাগবে 1-2টা ক্লাস। এখন আপনাদের জন্য একটা গোজামিলের প্রসেস দেখে, গোজামিল প্রসেস মানে কেমনে বুঝবেন কি হয় দেখেন। অ্যাকচুয়ালি কিন্তু এটা ঘটে না, আগে কিন্তু বলে দিই, কিন্তু বুঝবেন কেমনে। এই মনে করেন এখানে থিটা লাগবে, তাহলে আপনি m কে sin দিয়ে ভাগ করবেন। m কে sin দিয়ে ভাগ করলেন না, তাহলে m/sin। কিন্তু ভাই sin কিন্তু কোনো জিনিস না, ও কিন্তু একা চলতে পারে না। এখন এরপরে এই sin এই জিনিসটা আপনি নিচে থেকে উপরে তুললে কি হয়, সূচকের নিয়ম অনুসারে ইনভার্স করতে হয় না? তাহলে sin এর যে ইনভার্স m, আপনি এমনি মনে রাখেন। কিন্তু ঘটনাটা এটা ঘটে না, ঘটনা অন্যদিকে আছে, এটুকু বুঝে নেন। মামুন ভাই প্লাস মাইনাসের শুধু প্লাসে চলে গেল। আচ্ছা মামুন ভাই, আপনার হচ্ছে যে বললেন ঢাল নির্ণয় করতে গেলে কি সাইন কোনো প্রভাব ফেলবে না? ডেফিনেটলি সাইন প্রভাব ফেলবে। কেন প্রভাব ফেলবে না? এই যে এই ঢাল y mx + c, এই যে m3, এখানেও ঢাল আপনি সরাসরি সূত্র ইউজ করে কিন্তু আসছে। আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন 3x - y + 7 = 0, তখন এই যে m এর সূত্র মাইনাস x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, এটা হচ্ছে সূত্র। সুতরাং সাইন ইফেক্ট আছে, সাইন ইউজ করে আসছে। আর মিজানুর রহমান বলছেন যে কেন প্লাস মাইনাসের কেন শুধু প্লাস ইউজ হলো? ভাই সূত্রেতে প্লাস, আপনি তো পরীক্ষায় বলছি হয় সূক্ষ্মকোণ চাইবে না স্থূলকোণ চাইবে। তাহলে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা ছিল সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বললে আমি তো লিখছিলাম যে এখানে প্লাস নিলে সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে স্থূলকোণ। তাহলে যেহেতু 2 নম্বর অঙ্ক সূক্ষ্মকোণ চাইছে, তাহলে আপনি শুধু প্লাস নিয়ে ক্যালকুলেশন করছি। এখন এই অঙ্ক যদি বলতো স্থূলকোণ, তাহলে আমি এখানে মাইনাস নিয়ে ক্যালকুলেট করতাম। এটা হচ্ছে প্লাস মাইনাসের তরজমা। সূক্ষ্ম বললে প্লাস নেবেন, স্থূল বললে মাইনাস নেবেন। কেন সূক্ষ্ম প্লাস, কেন স্থূল মাইনাস, এই ব্যাখ্যাগুলো ত্রিকোণমিতিতে শিখে যাবেন। এক্সপ্লেন করব, ত্রিকোণমিতিতে এক্সপ্লেন করব, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপার আছে। কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ থিমটা তো এখনো বলি নাই। তো ত্রিকোণমিতি ক্লাস করার পরে আপনি এগুলো বুঝে যাবেন, সমস্যা নেই। আপাতত এটুকু মুখস্থ রাখেন যে প্লাস নিলে সূক্ষ্মকোণ, মাইনাস নিলে স্থূলকোণ, দ্যাটস অল। বিহাইন্ড দ্য সিন কি ঘটে, কেন ঘটে, এগুলো ত্রিকোণমিতির সাথে টপিক। তো ত্রিকোণমিতি তো পড়াই নেই, তো পড়ালে বুঝতে পারবেন। আমরা লাস্ট টপিকে যাব, আমাদের 13 নম্বর টাইপ 13 এ আসে। টাইপ 13 আমি 2 নম্বর ম্যাথটা করাবো। টাইপ 13 কোশ্চেন 2।
দুইটা রেখার সংযোজক রেখার লম্ব সমদ্বিখণ্ডক ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার মনে করেন যে একটা পয়েন্ট হচ্ছে 85 দেয়া আছে, আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে স্যার -4 -3। দুইটা পয়েন্ট জয়েন করলাম, একটা রেখা তৈরি হলো। দুইটা বিন্দু দেয়া আছে, সংযোগ করলাম, একটা রেখা তৈরি হলো। এখন এই রেখার উপর লম্ব রেখা কয়টা আঁকা সম্ভব? এই রেখাতে যতগুলো বিন্দু আছে ততগুলো সম্ভব। যদি এখানে 1 কোটি বিন্দু থাকে তাহলে 1 কোটি লম্ব রেখা আঁকা যাবে, একটা পয়েন্টে একটা করে লম্ব রেখা আসবে। কিন্তু আপনাকে বলছে লম্ব এবং সমদ্বিখণ্ডক, মানে একই সাথে লম্ব হতে হবে এবং সেই ঠিক সমান দুই ভাবে ভাগ করে এরকম হতে হবে, অর্থাৎ এর এই জিনিসটা, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ এটা এই মধ্যবিন্দু দিয়ে যাবে, মধ্যবিন্দু দিয়ে যাবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সে দুইটা বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যাবে, তাইলেই একমাত্র মাঝখান দিয়ে গেলে কি সমান দুই ভাগে ভাগ করবে। এখন বলেন তো মধ্যবিন্দু কেমনে বের করে? গড় নির্ণয় আগে বলছি। কিভাবে মধ্যবিন্দু? মধ্যবিন্দু মানে কত? গড়। গড় কিভাবে বের করে? এই যে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 মানে তো -/2। তাহলে মধ্যবিন্দুটা আসতেছে হচ্ছে 4/2 2/2, দ্যাট মিন্স মধ্যবিন্দু আসতেছে হচ্ছে 2 1। আপনারা যারা নন সায়েন্স তাদেরকে বলে দেই, আপনারা শিখছেন যে যখন দুই পক্ষ ইউজ হয় তখন বা ইউজ করতে হয়, আর এক পক্ষ যখন ইউজ হয় তখন সমান ইউজ করতে হয়। আমরা কিন্তু এটাই জানি, কিন্তু মনে রাখবেন স্থানাঙ্কের মধ্যে এই ব্যাপারটা একটু ভিন্ন। স্থানাঙ্কে পক্ষ দেখেন একটা পক্ষই কিন্তু উপর নিচে আসতেছে, তবু এখানে বা ইউজ করতে হয়। স্থানাঙ্কে কিন্তু ইকুয়াল ইউজ করে না, স্থানাঙ্কে এক পক্ষ হলেও বা ইউজ করতে হয়, এজন্য এভাবে বা লিখেছি। তো আপনারাও কিন্তু বইয়ে দেখবেন যে বা থাকতে পারে, তো মনে করতে পারেন যে স্যার এক পক্ষ কেন বা দিল? এক পক্ষ বা হবে স্থানাঙ্কতে। তাহলে আমরা মধ্যবিন্দু শিখলাম, ঠিক আছে? তাহলে আপনাদের এখন কি করতে হবে? আমি এখানে দুইটা অঙ্ক দুইটা নিয়মে করাইছি। আমি এটার কিন্তু 4টা নিয়ম আছে অঙ্কটা করার, টোটাল 4টা নিয়ম আছে, তার মধ্যে 2টা নিয়ম স্ট্যান্ডার্ড আর 2টা নিয়ম ততটা স্ট্যান্ডার্ড না। তো আমি 2টা অঙ্ক 2টা নিয়মে করেছি, কারণ অনেক পণ্ডিত আছে যে আমি এক নিয়মে করবো আর একটা বলবে যে এটা তো ভালো হতো, এই জন্য আমি 2 নিয়মে 2টা অঙ্ক করাইছি। যার যেটা ভালো লাগে ওইটা করবেন। আমি এখন 2 নম্বর কোশ্চেনটা করব প্রথম পদ্ধতিতে, কথাটা বুঝছেন? আমি কেন 2 নম্বর কোশ্চেনটা পিক করেছি? আমি 2 নম্বর কোশ্চেন করতেছি কিন্তু পদ্ধতি সিলেক্ট করব প্রথমটা তো প্রথম পদ্ধতিতে আসি, দ্বিতীয়টাও প্রথম পদ্ধতিতে করে দিই। আর সেকেন্ড পদ্ধতিটা অলরেডি আপনারা বোঝা যাবে, নিজে নিজে পড়লে এটা বোঝা যায়। কিন্তু প্রথম পদ্ধতিটা হচ্ছে সুপার স্ট্যান্ডার্ড, কিন্তু এটা নিজে নিজে বুঝতে নাও পারেন, এই জন্য আমি প্রথম পদ্ধতিটা করাই দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আপনার টার্গেট কিন্তু এই রেখাটা বের করা। এই রেখাটা, একটা রেখার সমীকরণ বের করতে গেলে আপনার অনেক ক্লু লাগে। আপনার যদি 2টা পয়েন্ট থাকতো তাহলে আপনি 2 বিন্দুর সূত্র ফেলে দিতে পারতেন। যেমন এই রেখার যদি বের করতে বলে, এটা কিন্তু খুব স্মুথলি বের করা যাবে 2 বিন্দুর সূত্র, কিন্তু আপনার তো এটা দিয়ে বের করে লাভ নেই। আপনার বের করতে হবে কি? এটা। আপনার বের করতে হবে এটা। তাহলে এই রেখাটা বের করতে পারেন 2টা সিস্টেমে। তাহলে আমি আগে সেকেন্ড পদ্ধতিটা আপনাদের বোঝাই। সেকেন্ড পদ্ধতিতে আগে এই 2 বিন্দু ইউজ করে এই রেখার সমীকরণটা বের করা লাগবে। সমীকরণটা আমি এখানে বের করছি এবি রেখা, ধরেন এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এবি রেখার সমীকরণটা বের করা হয়েছে, যা আমি শুধু ওইটা লিখে দিই। এবি রেখাটা বের করা হয়েছে কি? 2x - 3y - 1 = 0। ভাই দেখেন, এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। কিভাবে বের করছি? 2 বিন্দুর সূত্র, x1 - x1 / x1 - x2 y - y1 / y1 - y2। ক্যালকুলেশন বইয়ে দেওয়া আছে, দেখে নেবেন। এখন আপনার সিনারিওটা কি? এই রেখাটা কি এই রেখার লম্ব না? এই রেখাটা কি এই রেখার লম্ব? তাহলে এই রেখার লম্ব রেখার থিম কি? এটা এখানে যাবে, এটা এখানে আসবে, 3x 2y, আর এই চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এরপরে কি হয়? প্লাস কে। তখন এই কে এর মান বের করতে গেলে আপনার একটা বিন্দু লাগে না, যে বিন্দু দিয়ে রেখাটা যাচ্ছে, কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এই 2 1 দিয়ে যাচ্ছে। কেন 2 1? কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কি? 2 1। এই 2 1 দিয়ে তো সেই রেখা যাচ্ছে। এখন আপনি যদি 2 1 এখানে বসায় দেন, 3 × 2 + 2 × 1 + k = 0, তখন আপনি k এর মান পাবেন -8। এই -8 এখানে বসায় দেন, আপনার কাহিনী শেষ, অ্যানসার পেয়ে গেলেন। 3x + 2y - 8 = 0।
এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই পদ্ধতিতে 2 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি বইয়ে। এখন এটা বুঝছেন কিনা একটু বলুন, যে এই মেথডটা বুঝছেন কিনা। প্রথমে দুই বিন্দুর মধ্যবিন্দু বের করব, কারণ লম্ব দ্বিখণ্ডক মধ্যবিন্দু দিয়ে বের হয়, এই যে এই পদ্ধতি। তারপর আমি যে পয়েন্ট দেওয়া আছে এই রেখাটা বের করব, রেখাটা আসবে এরকম। কি সূত্র? দুই বিন্দুর সূত্র। তারপর যেহেতু আমাদের লম্ব দ্বিখণ্ডকটা এই রেখার উপর লম্ব, তা আমরা লম্বের সূত্র ফেলবো। কিন্তু লম্বের সূত্র ফেলতে গেলে একটা অজানা মান কে চলে আসে, আমাদের কে এর মানটা ফাইন্ড আউট করা দরকার। কে এর মান কিভাবে বের করবো? সেটা যাচ্ছে এরকম কোনো পয়েন্ট ইনপুট দিলে কে বের হয়ে যাবে। তো যাচ্ছে এরকম পয়েন্ট তো আমাদের জানা আছে, মধ্যবিন্দু। এটা বসালে কে পাওয়া যাচ্ছে, সেই কে নিয়ে মূল সমীকরণে বসালে আমাদের কাহিনী শেষ, সমীকরণ পাওয়া গেল। তাহলে এই কনসেপ্টটা বুঝছেন কিনা একটু আমাকে বলুন, যে এই পদ্ধতিটা বুঝছেন কিনা। এটা একটু লেন্দি পদ্ধতি, কিন্তু জিনিসটা সহজ। এরপর আমি প্রথম পদ্ধতিটা পড়াবো। আচ্ছা, এবার আসেন প্রথম পদ্ধতি। আর প্রথম পদ্ধতিতে আপনাকে মধ্যবিন্দু বের করতে হবে। ঠিক আছে, মধ্যবিন্দুটা বের করতে হবে। তখন আপনি এই সূত্র দিয়ে অঙ্কটা করব, y - yn = m * x - x1। এই সূত্রটার নাম কি ছিল? ঢাল এবং বিন্দুগামী। অর্থাৎ কোন রেখার যদি ঢাল থাকে এবং সেটা কোনো বিন্দু দিয়ে যায়, ওইরকম কনসেপ্ট হলে এই সূত্রটা ইউজ করা লাগে। এখন এই রেখাটা যাচ্ছে একটা বিন্দু, কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি মধ্যবিন্দু, মানে আমাদের এই রেখাটা যাচ্ছে 2 1 দিয়ে। তাহলে এই যে দেখেন y - 1 = x - 2 আপনি বসাই দিতে পারতেছেন। y - y1 * m, জানি না, m বের করতে হবে, m বের করতে হবে। আর এটা হচ্ছে x - x1। এখন m মানে হচ্ছে এই রেখার ঢাল, কিন্তু লম্ব রেখার ঢাল। কিন্তু আপনি এই রেখার ঢাল তো জানেন না, কিন্তু আপনি এই রেখাটার ঢাল বের করতে পারবেন কিভাবে? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কিভাবে দেখেন? কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, 8 + 4 অর্থাৎ 8/12, দ্যাট মিন্স 2/3। স্যার এই রেখাটার ঢাল বের হলো m = 2/3। তাহলে এই রেখাটার ঢাল কত হবে জানেন? এই রেখাটার ঢাল হবে -3/2, -3/2। একটা রেখার ঢাল এবং তার সমান্তরাল রেখার ঢাল সেম থাকে, এই যে m1 = m2। আর একটা রেখার ঢাল এবং তার লম্ব রেখার ঢাল উল্টে যায়। কেন? লম্ব হলে কি হয়? m1 m2 = -1। দুইটা রেখা লম্ব হলে কি, এই সূত্র শিখছি। তাহলে m1 কত আসছে? 2/3। m2 তো আমরা বের করব, ইকুয়াল টু কত? -1। তাহলে দেখেন তো m2 কত আসে? এই যে m2 আসবে হচ্ছে, এই যে r গুণ হইলে কত? -3/2। এখান থেকে m2 বের করলে এই ঢালটা আসে। আর এটা নিনজা টেকনিকে কেমনে বুঝবো? অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে, কোন রেখার ঢাল 2/3, তার লম্ব রেখার ঢাল মানটারে ফ্লিপ করো, উল্টাই দাও এবং চিহ্নটা অপোজিট মেরে দাও, তাহলে লম্ব রেখা ঢাল বের হয়ে যাবে। মনে রাখবেন, সমান্তরাল হলে ঢাল সেম টু সেম, নো চেঞ্জ। কিন্তু লম্ব হলে ঢাল চেঞ্জ হয়ে যাবে। 2/3 হলে 3/2 হবে, 5/8 হলে 8/5 হবে, আর চিহ্নটা অপোজিট হবে। তাহলে এই রেখার ঢাল যেহেতু আমি বের করতে পারতেছি কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ AB রেখার ঢাল, সুতরাং লম্ব রেখার ঢাল হচ্ছে -3/2। ডাইরেক্ট লিখতে পারেন, কোনো বের করে দেখাতে হবে না। তাহলে এই ঢালটাই এখানে ইউজ করে দেবেন, -3/2। এরপরে ক্যালকুলেট করলে কাহিনী শেষ। আর গুণ দেন 2y - 2 = -3 দিয়ে গুণ দেন -3x + 6। পরে সাইড চেঞ্জ করে সব, এই 3x এর পাশে আসলে 3x, 2y তো আছে, আর এই 6 এর পাশে আসলে -8 = 0। এই হচ্ছে आंसर। তাহলে আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন, একটা হচ্ছে বইয়ে যেটা আছে সেটা, আর একটা হচ্ছে পদ্ধতি 1। কোন পদ্ধতি ভালো লাগছে বলেন তো? কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করুন তো, যারা ক্লাস করছে। দুইজন কমেন্ট করছে, দুইজনের কি ফার্স্ট পদ্ধতি। যার যেটা ভালো লাগে ভাই করবেন, এক্ষেত্রে কোনো ইচ্ছা আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। বাট ঘটনা হচ্ছে, হরে কৃষ্ণ একটা কমেন্ট করছে যে মজার টপিক ভাই, স্থানাঙ্ক মজা পাইছি। আসলে 5টা ক্লাসে এটা পড়াইছি, এটা 5 ক্লাসের টপিক না।
কিন্তু আপনাদের পরীক্ষা সন্নিকটে, এজন্য আমি চাইলেও বেশি ক্লাস নিতে পারতেছি না। বাট একদম যারা জিরো পারে, মানে আর্টস কমার্সের স্টুডেন্ট যদি হয়, যারা সায়েন্সের তো সরলটাকে ইন্টারে করছে, আর্টস কমার্সের ওরা তো করে নাই, ওদেরকেও যদি আমি 8টা বা 9টা ক্লাস নেই, দেখবেন যে স্থানাঙ্ক হবে আপনাদের ফেভারিট সাবজেক্ট, মানে টপিক হয়ে যেত, একদম পছন্দের টপিক হয়ে যেত যে স্থানাঙ্ক। ও আচ্ছা, স্থানাঙ্ক, আই লাভ ইট, এরকম একটা কমেন্ট আপনারা করতেন। খুবই মজার জিনিস, খুবই মজার টপিক। আর আরো একটা সমস্যা হচ্ছে, আজকে আমার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বুঝছেন কিনা, আপনাদের ভিতরে একটু স্যাক্রিফাইস মেন্টালিটি নেই ভাই, কেন জানি বুঝি না। অনেকের মাঝে আছে, কিন্তু আপনাদের কারো কারো মাঝে একটু স্যাক্রিফাইস মেন্টালিটি নেই। ভাই, একজন মানুষের নোটিফিকেশন কয়টা আসে বলেন তো? একটা সার্টেন মোমেন্টে 4-5টা নোটিফিকেশন আসতে পারে। একটা সার্টেন মোমেন্টে কখন আসে? যখন কেউ একজন একটু ঢুকে 4-5টা লাইক দেয়। সব সময় তো পুরো ক্লাসে কি নোটিফিকেশন হয়? আপনারা যে এতদিন ধরে লাইভ করতেছেন, আমি কিন্তু কোনোদিন নোটিফিকেশন অফ করি নাই। আপনাদেরকে ডিস্টার্ব হয়েছে? আজকে একটা ক্লাসে 4-5টা নোটিফিকেশন আসছে, আপনারা আমাকে বাধ্য করলেন নোটিফিকেশনটা বন্ধ করতে। ঠিক আছে? আপনাদের ভিতরে এই বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস মেন্টালিটি নেই যে থাক, একটু নোটিফিকেশন আসতেছে, একটু সাউন্ড হইতো, সবসময় তো হয় না, আজকে একটু হয়েছে, একটু শুনি না। আপনারা আমাকে বাধ্য করছেন জিনিসটা বন্ধ করতে। তো আমি আগেই বলছি ভাই, সার্ভিসটা হচ্ছে গিভ এন্ড টেক। আপনার আমার সাথে যেরকম শো করবেন, আমি সমতল দর্পণের মতো ওইরকমই শো করবো। ইউ আর প্রফেশনাল, আই উইল বি প্রফেশনাল। ইউ আর ফ্রেন্ডলি, আই উইল বি ফ্রেন্ডলি। সো কথাটা আগেও বলছি, আজকেও বলছি। আজকেও আমি কিন্তু ক্লাসটা ফ্রেন্ডলি নিয়ে নেই। ফ্রেন্ডলি ছাড়াও আপনারা বুঝছেন। এবার একটু জাস্ট ভেবে দেখুন, যদি আমি ফ্রেন্ডলি নিতাম তাহলে কতটুকু বুঝতেন। এই ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ হাফিজ। যা আমি ফ্রেন্ডলি নেই নাই, তাতে যদি আপনারা একটুকু বোঝেন, তাহলে ফ্রেন্ডলি নিলে আপনারা কতটুকু বুঝতেন, শুধু সেইটুকু নিজেরা জাজ করুন। আপনাদের পরবর্তী ক্লাস আজকে কি বার? আজকে শুক্রবার। ঠিক আছে, আজকে শুক্রবার। কালকে সলভ দিব না, কারণ এটা আপনাদের একটু করার টাইম দিতে হবে। আপনাদের সোমবারে সলভ ক্লাস হবে। কালকে আমি নতুন টপিক ধরবো, ত্রিকোণমিতি বা কোনো কিছু নতুন টপিক ধরবো। ঠিক আছে, কালকে নতুন টপিক ধরবো, কারণ কি আজকে পরে কালকেই আপনাদের জন্য জিনিসটা অনেকটা প্রেসার হয়ে যাবে সলভ করা। ঠিক আছে, এই জন্য আপনাদের একটু করার জন্য 3 দিন সময় দিলাম। এটার সলভ ক্লাসটা দিব সোমবারে, আর আপনারা আগামীকাল আমি নতুন টপিক ধরে ফেলবো, ত্রিকোণমিতি। ঠিক আছে, এই হচ্ছে বড় কথা। ভাই, সরল রেখার পাঠটা মন থেকে বুঝাই নাই, এটা কথাটা ঠিক না। পড়াইছি যতটুকু, কিন্তু ভাই মন খুশি না থাকলে তো আমার কিছু করার নেই। কারণ আমি কিন্তু শুরুতে একটু সারেন্ডার করছিলাম যে ভাই আমি নোটিফিকেশন কেমনে অফ করে জানি না। এমনি জানি, কিন্তু লাইভের মধ্যে থেকে কেমনে অফ করতে জানি না। এটা বলার পরও আপনারা আমার ছাড় দেন নাই। আমি একটা সারেন্ডার করছিলাম, এরপর আমাকে ছাড় দেন নাই। আমাকে লাইভ এখান থেকে গিয়ে ওই ফাংশন খুঁজে খুঁজে বের করে আমাকে অফ করতে হয়েছে। ঠিক আছে, তো আমি তো আগেই বলছি। তো দেখা যাক, আমি ত্রিকোণমিতিটা ফুল কমার্শিয়ালি পড়াবো আপনাদের, একদম ফুল কমার্শিয়াল পড়াবো। দেখবেন যে কমার্শিয়াল কাকে বলে, কত প্রকার কে কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।